প্রিয়াকে কি বলেছেন ভাবি? ও কাঁদতে কাঁদতে বের হয়ে গেল। আমার বোনকে কি বলেছি সেটা কি তোমাকে বলতে হবে? তুমি কেন জিজ্ঞেস করছো? ও আমার বন্ধু তাই। হাসান, ও তোমার বন্ধু আর আমার বোন। আমি তোমাকে বলছি আমার বোনের থেকে তুমি দূরে থাকবে। তুমি প্রিয়াকে পছন্দ করো আমি জানি। আমি তোমাকে বিশ্বাস করি না, তাই আমার বোনের সাথে কিছু হবে এমনটা ভেবো না। আবারও বলছি ওর থেকে দূরে থাকবে। আপনি আমাকে বিশ্বাস করেন না, এটা সম্পূর্ণ আপনার বিষয়। তবে আমি কাকে ভালোবাসবো, কার থেকে দূরে থাকবো, সেটা আপনি আমাকে বলে দিবেন নাকি? আমার বোনের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আর ওর পেছনে যদি কোনো মন্দ লোক ঘুরে, তার থেকে রক্ষা করার দায়িত্ব আমার। তোমার কথা শেষ হলে আসতে পারো। হাসান আর কথা না বাড়িয়ে চলে গেল। পূর্ণা বিরক্তি স্বরে বলল। এসব কি হচ্ছে? অন্যদিকে প্রিয়া রাগান্বিত হয়ে আশ্রমে নিজের ঘরে চলে যায়। বারান্দায় দাঁড়িয়ে আছে আয়শে আর তার সহকারী নূর। প্রিয়ার এইরকম মেজাজ দেখে দ্রুত পায়ে প্রিয়ার কাছে যায়। বিছানায় শুয়ে কাঁদছে প্রিয়া। আয়শে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। উঠে বসে প্রিয়া। আয়শে বলল। বোনের কাছে গিয়েছিলে, কি হয়েছে বোনের সাথে? আপা আমার বিয়ে ঠিক করছে। তুমি তো বড় হয়েছো, বিয়ে তো দিতে হবে। তাই বলে আমার মতামত নিবে না, যার তার সাথে বিয়ে দিয়ে দিবে? তোমার বোন কি তোমার জন্য ভুল কাউকে নির্বাচন করবে প্রিয়া? সে সঠিক কাউকে বেছে নেবে। আমি তাকে চাই না। পাত্রকে? পুলিশ অফিসার রুবেল। সে খুব ভালো ছেলে, আমারও পছন্দ তাকে। আমি তাকে চাই না খালা, আমি হাসানকে ভালোবাসি। আয়শে চোখ বড় বড় করে প্রিয়ার হাত জোরে চেপে ধরে বলল। যা বলার আমাকে বলেছ, এই কথা মুখেও আনবে না। হাসানকে ভুলে যাও। পূর্ণা যদি শোনে তোমার খবর আছে। কেন তোমরা হাসানকে পছন্দ করো না? ওই পরিবারের কারোর সাথে জড়াবে না। দেখনি শিমুল বিয়ে করতে গিয়ে লাশ হলো। আপাও তো মাহি ভাইকে বিয়ে করেছে। তোমার আপাকে জোর করে বিয়ে দিয়েছি। আর তোমার আপার সাথে আজমির কি করার চেষ্টা করেছে ভুলে যেও না। হাসান তার ভাই, কে জানে এই সব এর সঙ্গে জড়িত আছে কি না। হাসান এরকম না খালা, সে অনেক ভালো ছেলে। আয়শে ধমকের স্বরে বলল। হয়েছে, হাসানকে ভুলে যাও। যার সাথে বিয়ে ঠিক হচ্ছে তাকে বিয়ে করো, এতে তোমারই মঙ্গল। আয়শে ঘর থেকে বের হয়ে যায়। নূর এক নজর প্রিয়ার দিকে তাকিয়ে আকাশের পিছনে বের হয়ে যায়। দুজনে আয়েশের ঘরে যায়। ক্ষিপ্ত স্বরে আয়েশে বলল। এই মেয়ে কি বলে শুনেছিস নূর? চৌধুরী পরিবারে যেতে চায় মরার জন্য। ফিরজাদ সাহেব শিমুলকে জামা হিসেবে চেয়েছিল। তাদের ভালোবাসা পূর্ণতা দিতে গিয়ে শিমুলকে হারালাম। আমার ছেলেটা চলে গেল, আমি ওকে ভুলতে পারি না। আমার চোখে আসে, আহ শিমুল, আমার শিমুল। একটা বিষয় আমাকে খুব ভাবায় আম্মা। কি? পূর্ণার পুরো পরিবার খুন হলো। আজমির, শিমুল সবাই মারা গেল। আজমির পূর্ণাকে মারতে গেল, তখন পূর্ণাকে বাঁচালো কে? ঠিক, সবাই মারা গেল, ও পূর্ণা জীবিত আসলো। এমন কেউ আছে যে পূর্ণাকে আঘাত করতে চায় না? তার জন্য অন্য কাউকে হত্যা করতে পারে। উদাহরণ হলো আজমি। একমাত্র মাহি পূর্ণার জন্য পুরো পৃথিবীকে ঝালিয়ে দিতে পারে। মাহি এইটা হতে পারে না, অন্য কোনো রহস্য আছে। রাতের আধার কেটে সূর্যের কিরণ উঠল। প্রিয়া কালো বোরখা পরে মুখ ঢেকে আশ্রমের পেছনে নীরব রাস্তায়। হাসান দাঁড়িয়ে আছে প্রিয়ার অপেক্ষায়। মুখোশ খুলে প্রিয়া। কালো বোরখায় তার মুখটা চাঁদের আলোর মতো আর উজ্জ্বল ও সুন্দর দেখাচ্ছে। হাসান প্রিয়ার হাত ধরে বলল। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তোমার থেকে চোখ সরাতে পারছি না, আমার মায়াবতী পরি। এরকম করে বলো না, আমি মরেই যাব। হাসান একটু রাগান্বিত স্বরে বলল। এই কেমন কথা? এই কথা আর মুখে আনবে না। প্রিয়া কান্নারত কণ্ঠে বলল। আপা আমার বিয়ে ঠিক করেছে অফিসার রুবেলের সাথে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাই না। তোমাকে ছাড়া থাকতে পারবো না, চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে গেলেই কি সমাধান হয়ে যাবে? এই বিয়ে হবে না, আপা তোমাকে মেনে নিবে না, সে তোমাকে আজমিরের মতো ভাবে। আমি জানি প্রিয়া, ভাবি আমাকে বিশ্বাস করে না। হাসান, আমি তোমার অতীত জানতে চাই। তুমি কেমন ছিলে? তুমি আজমিরের মতো না, তাই না? হাসানের মুখটা কালো হয়ে যায়। উত্তরে বলে। আমি যেমন হই না কেন, কাউকে হত্যা করার মতো অপরাধ করব না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো প্রিয়া। আমাকে যেতে হবে, কালকে ভোর হলেই আমরা পালাবো। আমি তোমার অপেক্ষায় থাকবো, তুমি আসবে তো হাসান? আসবো। প্রিয়া মুখ ঢেকে বলল। আমি আসছি।
সাবধানে যেও। হাসান তাকিয়ে আছে প্রিয়ার পথের দিকে আর বলছে, আমার অতীত তুমি জানতে চেও না প্রিয়া। অতীতকে কালো অন্ধকারে ঢেকে রেখেছি, আলো জ্বালাতে যেও না, তাহলে আমাকে ঘৃণা করবে। হাসানের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। বিকেল আনুমানিক 4টা। পূর্ণা বাড়ির উঠানে দাঁড়িয়ে চিন্তিত অবস্থায় পায়চারি করছে, বারবার সদর দরজার দিকে তাকাচ্ছে। আলী সকালে স্কুলে গিয়েছে, এখনও ফিরে আসেনি। বহনকে পাঠিয়েছে স্কুলে খাবার দিতে। অনেকক্ষণ হয়ে গেছে, সেও আসছে না। মিনিট কয়েক পর বহন আসলো। পূর্ণা দৌড়ে গিয়ে বলল, পেয়েছো আমার ছেলেকে? কোথায়? পাইনি ভাবি। মানে কি? ও সকালে স্কুলে যায়নি। পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল। আমি নিজে ওকে স্কুলে পাঠিয়েছি। আসমা পূর্ণার কণ্ঠস্বর শুনে ভেতর থেকে বাহিরে এসে বলে, পূর্ণামা, শান্ত হও। বাচ্চা মানুষ, হয়তো অন্য বাচ্চাদের সাথে কোথাও আছে, চলে আসবে। এমন উত্তেজিত হয়েও না। সাথে সাথে ফেরজাদ সাহেব এর আগমন। গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করলো। ব্যবসার কাজে কলিকাতা গিয়েছিলেন। গাড়ি থেকে নেমে বলল, কি হয়েছে বৌমা? তোমার কণ্ঠস্বর তো রাস্তা থেকে শোনা যাচ্ছে। আপনি করেছেন তাই না? আমি আবার কি করলাম? আমার ছেলেকে আপনি লুকিয়েছেন। এইসব ও কি বলছে? মিহির কোথায় আসমা? মিহির না, আমি আলীর কথা বলছি। আমি কিছুই করিনি বৌমা। হে, একদিন রাগের মাথায় মেরেছি, তবে শাস্তি তো কম দাওনি। বাড়ির বাইরে এমন চিৎকার চেঁচামেচি করবে না। ভেতরে যাও, বলে যেও না এই বাড়ির মেয়েদের নিয়মের মধ্যে থাকতে হয়। আমার ছেলে হারিয়ে গেছে, আপনি আমাকে নিয়ম শেখাচ্ছেন? এমন সময় মাহিয়ের আগমন। কি হচ্ছে এখানে? এসেছো মাহি? তোমার বউকে এখনো বাড়ির নিয়ম কানুন শেখাতে পারোনি? আমাকে সবাই ভয় পেয়ে চলে, আর সে আমার সাথে কিভাবে কথা বলছে। মামা, আমার ছেলে হারিয়ে গেছে, তাই তার মাথা ঠিক নেই। পূর্ণা মাহিকে বলল, ছেলের খোঁজ পেয়েছো? পুলিশরা খোঁজ চালাচ্ছে। হাসান সাথে আছে, চিন্তা করো না। আলীকে পেয়ে যাব। আবার ভেতরে চলো, আর চিৎকার করবে না। পূর্ণা আর মাহি বাড়ির ভেতরে প্রবেশ করে পিছন থেকে ফেরজাদ বলে ওঠে, আলীকে আর পাবে না। পূর্ণা বলল, কি বললেন আপনি? আমি বলেছিলাম রাস্তায় কোনো ছেলে বাসায় জায়গা দিও না। ভেবে দেখো বৌমা, আলীকে নিয়ে এসেছিল কে? শিমুল। পাচার হওয়া ট্রাক থেকে আলী পালিয়েছে, শিমুল উদ্ধার করে তাকে নিয়ে এসেছে। শিমুলকে তারাই মেরেছে আলীর জন্য, আর এখন সেও নিখোঁজ। আলীকে তারা নিয়ে গেছে শুধু শুধু খোঁজার চেষ্টা করে। চৌধুরী বাড়িকে বিপদে ফেলো না। আর কোনো কিছু আমি সহ্য করব না পূর্ণা, অনেক হয়েছে, এইগুলো বন্ধ করো। বিয়ের পর পড়ালেখা করেছে, উকিল হয়েছে, আর একের পর এক অঘটন ঘটেছে। হত্যাকাণ্ড তোমার পিছু ছাড়ছে না। সেই তোমার মায়ের থেকে শুরু হয়েছে। তোমার এইসব কর্মকাণ্ডের জন্য আমার ছেলে আর নাতি মিহিরকেও একদিন হারাতে হবে। তার কথা শুনে পূর্ণার চোখ দিয়ে অশ্রু ঝরছে, আর মনে মনে ভাবছে, সে তো মিথ্যা বলেনি। একে একে সবাই চলে যাচ্ছে আমার থেকে। পূর্ণা আর কোনো কথা না বাড়িয়ে চলে যায় নিজের ঘরে। মাহি ফেরজাদকে বলল, এমনভাবে বলা কি উচিত হলো মামা? আসমা ভয়ে ভয়ে মাথা নত করে বলল। আপনি একটু বেশি বললেন। ক্ষুব্ধ স্বরে ফেরজাদ বলল, তোমরা কি আমাকে শিখাবে কিভাবে কথা বলা উচিত? আসমা, মেয়েকে সামলাও। এই পাগলের মতো আর কতদিন থাকবে? ভালো পাত্র পেলে বিয়ে দিয়ে দেব। বাড়ি না যেন একটা কারাগার হয়ে গেছে। বলতে বলতে চলে গেল ফেরজাদ নিজের ঘরে। মাহি ও আসমা দুজন দুজনের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকালো। সন্ধ্যা হয়ে গেল। রাতে এর মতোই বারবার পূর্ণার জীবনে অন্ধকার নেমে আসে। জানালার পাশে বসে সদর দরজার দিকে তাকিয়ে আছে সন্তানের অপেক্ষায়। আলীকে গর্ভে ধারণ করেনি তাতে কি হয়েছে? সে আমাকে প্রথম মা বলে ডেকেছে, সে তো আমারই সন্তান। শিমুলের আমানত ছিল আলী, তাকে হারালাম। ভাবতে ভাবতে পূর্ণা হেসকি তুলে কাঁদছে আর বলছে, আমার ছেলে কোথায়? তুমি চলে এসো বাবা, মাকে আর কষ্ট দিও না। তোমার বিরহ মা সইতে পারছে না। চলে এসো বাবা, আমার বুকে ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় আছি। অঝরে কান্না দেখে মাহি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পূর্ণাময়ী, শান্ত হও। এইভাবে কান্না করো না। আমাদের ছেলে ফিরে আসবে, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কোনোভাবেই শান্তি পাচ্ছে না। গভীর রাত, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মাহির বুকে ঘুমিয়ে পড়ে পূর্ণা। পূর্ণা স্বপ্নে দেখছে এক বিশাল বাগান, চারিদিকে বিশাল বড় ফুলের গাছ, বাতাসে ফুল পড়ছে। পূর্ণা হাঁটছে, হঠাৎ আলীর কণ্ঠস্বর। আম্মা, আমি এখানে, এসো আমাকে নিয়ে যাও। পূর্ণা চারদিক খুঁজছে, এক পাশ থেকে অন্য পাশে ছুটছে আর বলছে, কোথায় তুমি বাবা? আলী, আমি তোমাকে দেখতে পারছি না কেন? আলী, আলী।
আলী বলে লাফিয়ে ওঠে পূর্ণা। রাত প্রায় শেষ হতে চলেছে, কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দিবে। মাহি বলল, পূর্ণাময়ী উঠলে কেন? ছেলেকে স্বপ্নে দেখেছি, আমাকে বলছে আম্মা আমি এইখানে। পূর্ণাময়ী, আল্লাহর উপর ভরসা রাখো, যেটা উত্তম সেটাই হবে। সকাল 8টা, বাড়িতে লোকজনের আনাগোনা। মাহি, হাসান, অফিসার রুবেল সবাই আছে ওইখানে, নেই শুধু পূর্ণা। মাহির বলল, পূর্ণা নামাজ আদায় করে হয়তো একাই বের হয়ে গেছে ছেলেকে খুঁজতে। পূর্ণা এসে দেখবে ছেলে বাড়িতে ফিরে এসেছে, তার ছেলে চিরকালের মতো ঘুমিয়ে গেছে। অফিসার রুবেল আর হাসান পাশাপাশি দাঁড়িয়ে আছে। রুবেল বলল, হাসান, একটা বিষয় জানেন, প্রতিটি খুন একজন মানুষ করেছে। হাসান বলল, কি বলছেন আপনি? হ্যাঁ, পূর্ণার বাবা, ভাই, তারপর শিমুল, আলী, তাদের একইভাবে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। আলী জানতো খুনিকে। কিভাবে জানবে? বলল হাসান। আরে হাসান সাহেব, আলীকে আপনাদের বাসায় তো শিমুল এনেছিল। আলী সব জানতো, তাই সাক্ষী সরিয়ে ফেলেছেন। তা না হলে এই ছোট্ট ছেলের সাথে কার শত্রুতা থাকতে পারে? ঠিক বলেছেন অফিসার। আপনার কি মনে হয় এই হত্যাকারী কে? হাসান কপাল কুঁচকে উত্তর দিল, আমি কি করে জানবো? পূর্ণা চলে এসেছে। বাড়িতে এত মানুষ দেখে মৃদু হাসলো, বুঝতে পারছে ছেলে ফিরে এসেছে। অফিসার রুবেলকে বলল, আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। কোথায় আমার ছেলে? পূর্ণা তাকিয়ে দেখে সদর দরজার সামনে শুয়ে আছে, সাদা চাদরে পুরো শরীর ঢাকা। আমার ছেলে এইখানে ঘুমিয়ে পড়েছে, ওকে ভেতরে নিয়ে যাও। অফিসার রুবেল বলছে। পূর্ণা ম্যাডাম কি পাগল হয়ে গেছে? এসব কি বলছে? পূর্ণা ছেলের পাশে বসলো, আলীর মুখে কপালে হাত দিয়ে আদর করছে আর বলছে, আরে বাবা, মা তোমাকে বকা দিব সেই ভয়ে এখানে ঘুমিয়ে পড়েছো। মা তোমাকে কথা দিচ্ছি বকা দিব না। ওঠো বাবা, মাকে জড়িয়ে ধরে, না হলে আমি শান্তি পাবো না। ওঠো না আলী, আলী ওঠো বাবা, আর কতবার তোমায় ডাকবো, এবার কিন্তু বেশি হচ্ছে। একটু থেমে পূর্ণা চিৎকার করে উঠল, আলী ওঠো বাবা, আমাকে ছেড়ে যেও না, সন্তান হারানোর বেদনা দিও না, আমি সহ্য করতে পারবো না আলী। চিৎকার করে কাঁদতে থাকলো পূর্ণা। এক সন্তান হারানোর মায়ের কান্না, তার চিৎকার সবকিছু থমকে দিয়েছে, বাতাসও থমকে গিয়েছে। আহ, কতটা বেদনাদায়ক সন্তানের লাশের পাশে বসে থাকা। মাহি চোখ দিয়ে অশ্রু ঝরছে আর বিড়বিড় স্বরে বলছে, হি আল্লাহ, আমার পূর্ণাময়ীকে ধৈর্য দিন। জীবন কি থেমে থাকে? সময়ের সাথে সাথে জীবনকে চালিয়ে নিতে হয়। পাওয়ার আনন্দ বা হারানোর বেদনা সব স্মৃতি নিয়েই এগোতে হয়। দেখতে দেখতে কেটে গেল একটা মাস। জানালার পাশে দাঁড়িয়ে ছেলের রক্তমাখা শার্টটা বুকে জড়িয়ে অঝরে চোখের অশ্রু ফেলছে এক সন্তান হারানো মা। সবাই ভুলে গেলেও মা কি তার সন্তানকে ভুলতে পারে? ছেলেকে হারিয়ে প্রায় পাগলের মতো পূর্ণা কোনোভাবেই আলিয়ের স্মৃতি ভুলতে পারছে না। মিহিরকে নিয়েও এখন চিন্তিত, তাকে একা ছাড়া যাবে না, সবসময় সাথে সাথে রাখছে। আসমা এসে পূর্ণাকে কয়েকবার ডাকলো, সাড়া না পেয়ে কাঁধে হাত রেখে বলল, পূর্ণা। পূর্ণা চমকে উঠে ঘুরে তাকায়। আসমা বলল, আমি তোমাকে অনেকবার ডেকেছি। খেয়াল করিনি আম্মা। অফিসার রুবেল এসেছে, আরও অনেকবার এসেছিল। তোমার অবস্থা ভালো না দেখে আর কথা বলেনি। তুমি কি এখন প্রস্তুত আছো? পূর্ণা এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি প্রস্তুত। চলো তাহলে। অফিসার রুবেল বসার ঘরে সোফাতে বসে আছে। পূর্ণা এসে বলল, অফিসার চলুন আমরা বাগানে হাঁটতে হাঁটতে কথা বলি। অফিসার উঠে দাঁড়িয়ে বলল, চলুন তাহলে। বাড়ির পিছনে বাগান, তার পাশেই বিশাল দুর্গ। হাঁটতে হাঁটতে দুজনেই দাঁড়ায়। পূর্ণা অফিসারকে জিজ্ঞেস করলো, তদন্ত কত দূর? আপনার নির্দেশ মতোই এগোচ্ছি, তবে একটা ব্যাপার, আমার কাছে একটা চিঠি আসছে, সেখানে লেখা আছে আমাকে তদন্ত থামাতে হবে। তাহলে থামিয়ে দিন। আপনি কি বলছেন পূর্ণা ম্যাডাম? সবাই জানবে তদন্ত থেমে গেছে। আমি চাই না আপনার জীবন ঝুঁকিতে থাকুক। গোপনে আমরা চালিয়ে যাব। তারা যদি এক পা আগায় আমরা 2 কদম এগোবো। এবারের শেষ দেখে ছাড়বো। বুঝেছি ম্যাডাম, তবে আপনার কাছে কিছু বিষয় জানার আছে। বলুন। আপনার কি মনে হয় আমরা কোথাও থেকে শুরু করলে সফল হব? পূর্ণা দুর্গের দিকে তাকিয়ে বলল, সব রহস্যই দুর্গে আছে। আমরা এখানে থেকে শুরু করব। আপনি সাবধানে থাকবেন অফিসার। আপনিও সাবধানে থাকবেন ম্যাডাম। ঠিক আছে, আপনি তাহলে আসুন, আমিও ভেতরে চলে যাই। পূর্ণা ম্যাডাম, জানি এর সময় বলাটা ঠিক হচ্ছে না, তারপরও জানতে ইচ্ছা করছে, প্রিয়া এর বিষয় কি ভাবলেন? অফিসার এই বিষয়ে কথা বলার সুযোগ পাইনি। আপনি যখন বলছেন আমি আজকে আয়েশা খালার সাথে কথা বলবো। অফিসার রুবেল মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা, পরে দেখা হবে। রুবেল চলে গেল। পূর্ণা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, মানুষটা শুনেই খুশি হয়ে গেল। সত্যি সে প্রিয়াকে অনেক পছন্দ করে। আমার বোনটাকে সে সুখেই রাখতে পারবে।
পূর্ণা আসমা বসার ঘরে সোফাতে বসে আছে। মেঝেতে অনেক খেলনা দিয়ে খেলছে মিহির। একটা ছোট্ট পুতুল নিয়ে আম্মা আম্মা বলে ছুটে আসে পূর্ণার কাছে। পূর্ণা কোলে নিয়ে বলে, কি হয়েছে বাবা? স্পষ্ট কথা বলতে পারে না মিহির, তার কথা সবাই বুঝে উঠতে পারে না, কিন্তু পূর্ণা বুঝতে পারে। মিহির বলল, আম্মা আম্মা ফেলনা আলু ভাইয়া। আসমা মিহির কথা শুনে হেসে বলল, তুমি দেখি বিদেশিনী ভাষা বলো। পূর্ণা, মিহির কি বলল? মুখটা মলিন করে পূর্ণা উত্তর দিল। মিহির বলল, এই খেলনাটা আলী ভাইয়ের। মিহির আবার প্রশ্ন করল। আলু ভাইয়া কোথায়? পূর্ণা কাঁদো কাঁদো স্বরে বলল, চলে গেছে বাবা জান্নাতে। আসমা সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না পূর্ণা, পৃথিবীতে ও সময় পেয়েছিল এতদিন। যারা অল্প সময়ের জন্য আসে তারা মায়া বাড়িয়ে দিয়েই চলে যায়। দরজার শব্দে পূর্ণা আসমা দুজনে চমকে উঠল। মাহি এসেছে। তাকে দেখে একগাল হাসল পূর্ণা। আসমা প্রশ্ন করল, মাহির বাবা, আমার এই শিরিন কেমন আছে? ওর কি অবস্থা এখন? ভালো নেই, আগের মতোই, দোয়া করুন। ডাক্তার কি বলছে? শিরিন সুস্থ হয়ে যাবে তাই না? চেষ্টা এর কোনো কমতি রাখছে না, সর্বোচ্চ করছে। শিরিনের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। কাউকে চিনতে পারছে না। যাকে সামনে দেখে তাকেই মারে। এমন অবস্থায় বাসায় রাখা যাবে না, তাই মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শিমুলকে হারিয়ে সে এখন পাগল। সন্ধ্যার আকাশ লাল বর্ণ ধারণ করেছে। আজকের আকাশের রং লাল। পূর্ণা মিহিরকে নিয়ে আশ্রমে এসেছে। আজকে এইখানে থাকবে সে। আয়েশে আর পূর্ণা বিয়ের ব্যাপারে প্রিয়ার সাথে কথা বলবে। প্রিয়ার চেহারা মলিন হয়ে আছে। পূর্ণা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কিছু হয়নি পূর্ণা। বিয়ের কথা শুনলে মেয়েদের একটু এমনি হয়, তোমার তো হয়েছিল। খালা আমার সাথে মজা নিচ্ছ? আমার বিষয়টা ভিন্ন। পূর্ণা আবার প্রশ্ন করলো। প্রিয়া তো এই অফিসারকে বিয়ে করতে রাজি। প্রিয়া মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। নূর বলল, পূর্ণা যদি রাজি না হয় কি উপায় আছে? রুবেলের মতো সুদর্শন পুরুষ, তার মধ্যে অফিসার, পূর্ণার ঘরে কখনো শত্রু আক্রমণ করবে না। নূরের কথা শুনে আয়েশে পূর্ণা হাসছে, কিন্তু প্রিয়ার মুখে হাসি নেই। আয়েশের চাপে পড়ে বিয়েতে রাজি হয়েছে। হাসানের কথা জানতে দেয়নি পূর্ণাকে। আয়েশে খালা, কাল তাহলে অফিসার রুবেল আসবে তোমার সাথে বাকি বিষয়ে কথা বলতে। ঠিক আছে, একে একে সবাইকে বিদায় দিতে হচ্ছে, একা হয়ে যাচ্ছি আমি। পূর্ণা আয়েশের হাতটা ধরে বলল, এমন করে বলছো কেন? আমি কি দূরে চলে গেছি নাকি? কাছেই তো থাকো, তারপর মনে হয় কত দূরে। মেয়েদের বিদায় জানাতে হয়, এইটা মায়ের জন্য কষ্টদায়ক। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। চারিদিকে অন্ধকার। আশ্রমের পিছনে নীরব রাস্তায় প্রতিদিন হাসান দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দোতলা কোণায় ঘরের জানালা দিয়ে দাঁড়িয়ে থাকে প্রিয়া। প্রায় তারা এইভাবে চিঠি আদান প্রদান করে। প্রতিদিনের মতো হাসান দাঁড়িয়ে বারবার জানালার দিকে তাকাচ্ছে, কিন্তু আজকে প্রিয়া আসছে না, চিন্তিত সে। কয়েক মিনিট অতিবাহিত হবার পর প্রিয়া আসে। দ্রুত একটা চিঠি ছুঁড়ে ফেলে দিয়ে আবার চলে যায়। হাসান চিঠিটা তুলে খুলে, প্রিয় হাসান, তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। গুছিয়ে ভালোবাসা প্রকাশ করার মতো অনুভূতি আমার নেই। আমার অন্তর ব্যথিত। তোমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকার কথা চিন্তাও করতে পারি না। আপার আয়েশ খালা আমার বিয়ে ঠিক করেছে অফিসার রুবেলের সাথে। কাল সে দেখতে আসবে। তুমি কিছু করো, তোমার পরিবারকে জানাও। যদি তারা মেনে না নেয় তাহলে আমরা পালাবো, অচেনা এক রাজ্যে চলে যাব। সেইখানে ছোট্ট একটা ভালোবাসার সাম্রাজ্য গড়ে তুলব। সেই সাম্রাজ্যের নাম হবে প্রিয়া হাসানের ভালোবাসার সাম্রাজ্য। আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকব। ইতি, তোমার ভালোবাসার প্রিয়া। হাসান চিঠি পড়ে এক দীর্ঘ শ্বাস ফেলে। কি হবে তাদের সম্পর্কের পরিণতি জানা নেই। তবে প্রিয়াকে ছাড়া সে শূন্য, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মনে মনে ভাবছে এখনই বাবার সাথে কথা বলতে হবে। বাবা শিরিনের সাথে শিমুলের সম্পর্ক মেনে নিয়েছিল, তাহলে আমার সম্পর্কও মেনে নেবে। মাহি ভাই জানলে সেও ভাবিকে রাজি করিয়ে নেবে। দ্রুত পায়ে হাসান বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। আশ্রম থেকে বাসা বেশি দূরে নয়। দ্রুত সময়ে হাসান বাড়ি এসে ফেরজাদের ঘরের দিকে গেলেন। বিছানায় বসে চোখ বন্ধ করে তসবি পড়ার মগ্ন ছিল ফেরজাদ। কোনো শব্দ না করে হাসান তার পাশে বসে মিনিট কয়েক পর চোখ খুলে পাশের টেবিলে তসবি রেখে ফেরজাদ জগ থেকে পানি গ্লাসে ঢালতে ঢালতে বলল, হাসান যা বলবে বলে ফেলো, তোমার চোখ দেখে মনে হচ্ছে ভীষণ জরুরি কথা। হাসান ভয়ে ভয়ে বলল, হ্যাঁ বাবা। তাহলে বলো কি বলতে চাও।
বাবা, আমি প্রিয়াকে পছন্দ করি, বিয়ে করতে চাই। ফেরজাদ পানির গ্লাস রেখে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তুমি বাকি ছিলে? আমার বাড়ি কি তাজমহল নাকি যে সবাই প্রেমে পড়ছে? প্রথমে মাহি, তারপর শিরিন, এখন তুমি। কে শুরু করেছো? শিরিনের পরিণতি কি দেখনি? উচ্চশিক্ষিত বানিয়েছি, বিদেশের থেকে লেখাপড়া করিয়ে এনেছি, শেষে কিনা এক পাগলকে ভালোবেসে পাগল হয়ে গেছে। তোমার এখন কি হবার বাকি আছে? ভুল করেছো, সেইখান থেকে ফিরে আবার সঠিক পথে এসো। আমি মেয়ে দেখছি, তাকে বিয়ে করব। করুণার বোনকে ভুলে যাও, তাকে আমি মেনে নেব না। হাসানকে ধমক দিয়ে বলল, তাকিয়ে আছো কেন আমার দিকে? যাও আমার সামনে থেকে, যা বলছি মাথায় রেখো। হাসান বুক মৌলিল করে মাথা নিচু করে বের হয়ে যায়। ফেরজাদ একা একা বলে, এমনই এক বোন আমার সব কিছু ধ্বংস করে দিচ্ছে, আবার আরেকটা সব কিছু আমার হাতের বাইরে চলে যাচ্ছে, আবার শক্ত হাতে ধরতে হবে। ভোরে সোনালি রোদ্দুর জানালার পর্দা সরাতে ঘরে আলো প্রবেশ করে। বিছানায় বসে আছে মিহির। বৃষ্টি হাসি দিয়ে আম্মা বলে, পূর্ণা কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলল, শুভ সকাল আমার মিষ্টি বাচ্চা। মাহি চোখ পিটপিট করে খুলে বিরক্ত স্বরে বলল, ওহ পূর্ণাময়ী, এত আলো কেন? পর্দাটা টেনে দাও। পূর্ণা মজার ছলে বলল, অনেক বেলা হয়ে গেছে মাহি স্যার, এবার উঠুন, কাজে যাবেন। আজকে তো ছুটি ম্যাডাম, অনুরোধ করছি আমাকে ঘুমাতে দিন। নিচের ভবন থেকে ফেরজাদ খুব ক্ষুব্ধ স্বরে ডাকছে। করুণা, করুণা, নিচে নেমে এসো। পূর্ণা মাহির দিকে তাকিয়ে বলল, চলুন, আর ঘুমোতে হবে না, না জানি আবার কোন ঝামেলা শুরু হচ্ছে। মিহিরকে বিছানায় বসিয়ে দিয়ে পূর্ণা যায়। মাহি দ্রুত উঠে মিহিরের দিকে তাকিয়ে বলল, একটু থাকো বাবা, আসছি। বিরক্তি স্বরে বলল। মামা আবার কি শুরু করলে? পূর্ণা নেমে এসে বলল। কি হয়েছে বাবা? ফেরজাদ তীক্ষ্ণ চোখের দৃষ্টি ক্ষুব্ধ কণ্ঠস্বরে বলল, তোমার বোন প্রিয়া কোথায়? পূর্ণা হতভম্ব হয়ে। কোথায় মানে? আশ্রমে। সে ওইখানে নেই পূর্ণা, আমি গিয়েছিলাম। তোমার আয়েশে খালা বলেছে প্রিয়া আশ্রমে নেই, তোমার বোন পালিয়েছে। আপনি এসব কি বলছেন? আমার বোন কোথায় পালাবে? তোমার বোন আমার ছেলে হাসানের সাথে পালিয়েছে। পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল, আজগবি কথাবার্তা বলবেন না। আমার বোনের সাথে অফিসার রুবেলের বিয়ে ঠিক হয়েছে। প্রিয়া আপনার ছেলের সাথে কেন পালাবে? হাসান প্রিয়াকে পছন্দ করত, আমি তাকে সাবধানও করেছি। আমার বোনের দিক থেকে কিছু ছিল না। তুমি আমার কথা বিশ্বাস করছো না বৌমা? হাসান আমার কাছে এসেছিল প্রিয়াকে বিয়ে করার অনুমতি চাইতে, আমি দেইনি। ঘুম থেকে উঠে হাসানের ঘরে গিয়েছি, দেখি হাসান নেই। সন্দেহ হয় আশ্রমে যাই, গিয়ে দেখলাম আয়েশেও প্রিয়াকে খুঁজছে। পূর্ণা নিঃশ্বাস নিতে পারছে না, পুরো শরীর অবশ হয়ে আসছে। পড়ে যাচ্ছিল, মাহি তাকে ধরে নেয়। মাহি বলে, পূর্ণাময়ী কি করছো? নিজেকে সামলাও। অশ্রুসিক্ত চোখে পূর্ণা বলল, আমাকে আশ্রমে নিয়ে যাও। এসব ভুল, প্রিয়া এমন কিছু করতে পারে না, তাই না? ঠিক আছে পূর্ণাময়ী, তুমি শান্ত হও। মাহি আসমাকে বলল, আম্মা মিহিরকে দেখে রাখবেন। আচ্ছা। পূর্ণাকে দিয়ে দ্রুত আশ্রমের উদ্দেশ্যে বের হয়ে যায় মাহি। এবার এর শেষ দেখেই ছাড়বো। বলতে বলতে দরজার দিকে এগোলো। আসমা কাঁপা কাঁপা স্বরে বলল, কোথায় যাচ্ছেন? হাসানকে কিচ্ছু করবেন না। ফেরজাদ ধমক দিয়ে বলল, পিছু রাখতে নিষেধ করছি না, যাও নাতির কাছে যাও। আসমা ভয়ে ভয়ে দ্রুত মিহিরের কাছে চলে গেলে। ফেরজাদ একা একা বলছে, এর সাহস পূর্ণা বাড়িয়ে দিয়েছে। এই মেয়েকে এনে নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। আশ্রমে গিয়ে দৌড়ে আয়সে এর কামরায় চলে যায় পূর্ণা। কাঁদতে কাঁদতে বলল, খালা প্রিয়া কোথায়? এটা বলো না যে ও এখানে নেই। ফেরজাদ বাবা যা বলেছে সব সত্যি। এইটা হতেই পারে না, তাই না? আমার বোন এরকম কিছু করতে পারে না। পূর্ণামা, শান্ত হও। ফিরজাদ মিথ্যা বলেনি, প্রিয়া চিঠি লিখে গেছে। আয়সে ইশারায় নূরকে বলল চিঠি আনতে। টেবিলের উপর থেকে এনে পূর্ণার হাতে দিল। পূর্ণা চিঠি পড়ছে। প্রিয় আপা, আমার প্রাণপ্রিয় অভিভাবক, আমার জীবনের একটা অংশ তুমি। তোমাকে ছাড়া আমি অচল। আমার মা থাকা সত্ত্বেও মায়ের ভালোবাসা পাইনি। তুমি আমাকে মায়ের মতো ভালোবাসা দিয়েছো, বোনের স্নেহ দিয়েছো, বাবার মতো আগলে রেখেছো। কখনো কোনো কিছুর অভাব বুঝতে দাওনি। নিজে কষ্ট পেয়েছো, তবুও আমায় কষ্ট দাওনি। তোমার স্পষ্টবাদী প্রিয়ার কখন জানি বসন্তের আগমন ঘটল। এই বসন্ত আমার হৃদয়ের ভালোবাসা সৃষ্টি করেছে। আবেগকে সামলাতে পারিনি, ভালোবেসে ফেলি হাসানকে। সেদিন তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তুমি আমার জীবন সঙ্গী ঠিক করে নিয়েছিলে।
আমি যাকে ভালোবাসতে পারবো না তার সাথে সারা জীবন কাটাবো কি করে? আমি আমার ভালোবাসাকেই বেছে নিলাম। আমি ও হাসান খুব শীঘ্রই বিয়ে করব। আমাদের জন্য দোয়া করো, আমার জন্য চিন্তা করো না। তোমাকে অনেকবার কষ্ট দিয়েছি, আবার আঘাত করলাম। প্রতিবারের মতো এবারেও ক্ষমা করে দিও। ইতি, তোমার বোন প্রিয়া। পূর্ণা মেঝেতে বসে পড়ল। এক দৃষ্টিতে চিঠির দিকে তাকিয়ে আছে, কোনো নড়াচড়া করছে না। দু চোখ দিয়ে অশ্রু ঝরছে। মাহি পূর্ণাকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে যায়, পূর্ণাকে জড়িয়ে ধরে। পূর্ণা ধীর কণ্ঠে বলল, কিভাবে এটা করতে পারলো? আমি স্বপ্ন দেখছি। মাহি পূর্ণাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এইটা স্বপ্ন নয় পূর্ণাময়ী, বাস্তব। তোমাকে মেনে নিতে হবে এই ভালোবাসা। আমার পূর্ণাময়ী কখনো ভালোবাসার বিরুদ্ধে যাবে না। একটু শান্ত হও, ওদের খুঁজে আনবো। অন্যদিকে ফেরজাদ মোহনের কামরায় গেল। মোহন উপস্থিতি টের পেয়ে একটা চিঠি বিছানার নিচে লুকিয়ে ফেলে। ফেরজাদকে দেখেই সে চমকে যায়, ভীত কণ্ঠে বলল, কি হয়েছে স্যার? ফেরজাদ অবাক হয়ে প্রশ্ন করল, তোর কি হয়েছে? এমন চমকে উঠলি কেন? নিজেকে সামলে স্পষ্ট ভাষায় জবাব দিল, হঠাৎ চমকে উঠেছিলাম স্যার। আশেপাশের সব লোকদের খবর দে, হাসান আর পিয়াকে খুঁজে নিয়ে আয়। 30 মিনিটের মধ্যে তাদের দেখতে চাই। মোহন হতভম্ব হয়ে প্রশ্ন করলো, তাদের খোঁজে আনবো মানে? তুই দেখছি বাড়ির কোনো খবর রাখিস না। তোর কাজ কি ভুলে গেছিস? ওরা পালিয়েছে, জলদি ওদের ধরে নিয়ে আয়। ঠিক আছে স্যার। ফেরজাদ চলে গেলে মোহনের আশেপাশে ভালো করে পলক করে দেখে চিঠিটা বের করে এতে লেখা আছে, এখন সময় হয়েছে হাসানের আসল পরিচয় পূর্ণা ও প্রিয়ার কাছে ফাঁস করার। ওদের বিয়ে যেন কোনোভাবেই না হয়। যা করার দ্রুত করতে হবে। ওস্তাদ। হাসান আর প্রিয়া তাদের বাবা মায়ের কবর জিয়ারতে এসেছে। তারপর নিজেদের বাড়িতে উঠবে। গ্রামের এক মসজিদে বিয়ে করে দূরে কোথাও চলে যাবে। দুইজনের জিয়ারত শেষে বাড়ির দিকে রওনা হয় প্রিয়া। কষ্ট পাচ্ছে, তার ভেতরটা পুড়ে যাচ্ছে। শেষবারের মতো কবর জিয়ারতে এসেছে, হয়তো আর কখনো এদিকে আসা হবে না। বাসায় গিয়ে বারান্দায় বসে ভালোবাসার দৃষ্টিতে চারিদিকে তাকায়। আহ, কত স্মৃতি এই বাড়িতে। চারিদিকে পলক করতে করতে হঠাৎ চোখ যায় বিছানার উপর নীল বেনারসি। প্রিয়া একটু অবাক হয়ে বেনারসি হাতে নেয়। কি সুন্দর! হাসান তখন উপস্থিত হয়, একগাল হেসে বলল, এটা তোমার বিয়ের বেনারসি, আমার মায়াবিনী। প্রিয়া আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, হাসি মুখে প্রশ্ন করলো, এটা তুমি কখন কিনেছো? অনেকদিন আগে। তোমার জন্য গহনা আছে, পাশে দেখো গহনার বাক্স। প্রিয়া গহনার বাক্সটা হাতে নেয়, খুলে দেখে একটা সুন্দর স্বর্ণের নেকলেস। প্রিয়া আবার প্রশ্ন করলো, এগুলো কখন কিনলেন? অনেক আগেই তোমার জন্য কিনে রেখেছিলাম। এখন তুমি তৈরি হয়ে নাও, আমি হুজুরের সাথে কথা বলে আসছি। তারপর আমার সারা জীবনের সাথে একসাথে থাকবো, কেউ আমাদের আলাদা করতে পারবে না। হাসান মুখে হাসি নিয়ে বাহিরে চলে যায়। প্রিয়া নীল বেনারসি পরে বউ সেজেছে। মিনিট কয়েক পর বারান্দায় দরজার শব্দ হয়। প্রিয়া দরজা খুলে, কেউ নেই। সামনে একটা চিঠি পড়ে আছে। হাতে নেয়, চিঠিতে লেখা আছে, তোমার বাবা ও ভাইদের খুনি আজমির আর হাসান। প্রিয়া চোখ দিয়ে অজান্তে অশ্রু ঝরে পড়ে। বুকের ভেতরে চিনচিন করে ওঠে। পায়ের নিচে মাটি স্পর্শ করতে পারছে না, মনে হচ্ছে শূন্যে দাঁড়িয়ে আছে। এটা সত্যি নয়, যার জন্য সবকিছু ছেড়ে আসলো সেই তাকে এতিম করেছে। প্রিয়া কাঁদো কাঁদো স্বরে বলছে, কি করব এখন? ভালোবাসাকে বেছে নেব নাকি খুনিকে শাস্তি দেব? কেন ভুল মানুষকে ভালোবাসলাম? এটাই কি ছিল আমার ভাগ্যে? প্রিয়া হাঁটুতে মাথা দিয়ে কাঁদছে। দরজায় ধাক্কা দিল হাসান। প্রিয়া উঠে দাঁড়ায়, চোখের জল মুছে দীর্ঘ শ্বাস ফেলে, হাসি মুখে দরজা খুলে। হাসান একটু অবাক হয়ে প্রিয়ার দিকে তাকিয়ে আছে। কি অপূর্ব লাগছে তোমাকে, আমার বউ। প্রিয়া স্বাভাবিক স্বরে বলল, এখনই আমাকে বউ বলছো? আমাকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবে? ভেতরে এসো। তুমি কি তৈরি প্রিয়া? সব কিছু প্রস্তুত আছে? তোমার জন্য শরবত বানিয়েছি, তুমি কি খাবে? তোমার হাতের বিষও আমার কাছে অমৃত প্রিয়া। প্রিয়া কথা শুনে চমকে ওঠে। তার চোখ দুটো অশ্রু ছলছল করছে, বুক ধরফর করছে। শরবতের গ্লাসটা হাসানের সামনে এগিয়ে দেয়। প্রিয়ার হাত কাঁপছে। হাসান এক হাত দিয়ে প্রিয়ার হাত শক্ত করে ধরে অন্য হাতে গ্লাসটা নেয়। হাসি মুখে বলল, এত ভয় পাচ্ছ কেন প্রিয়া? হাসতে হাসতে শরবত পান করলো। প্রিয়ার চোখের দিকে তাকিয়ে আছে, কোনোভাবেই চোখ সরাচ্ছে না। মিনমিন স্বরে বলল, শেষবারের মতো তোমাকে জড়িয়ে ধরতে দিবে? হাসানকে জড়িয়ে ধরে প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করো পৃথিবী, আমি আমার ভালোবাসার মানুষকে বিষ প্রয়োগে মেরে ফেললাম। প্রিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। হাসান বলল, তোমাকে অনেক ভালোবাসি আমার মায়াবিনী প্রিয়া।
আমি শতবার জন্ম পেলে শতবার তোমার হাতে মরতে রাজি আছে। হাসানের চোখ বন্ধ হয়ে আসছে, শরীরে শক্তি পাচ্ছে না, মাটিতে নেতিয়ে পড়ছে। প্রিয়াও তাকে ধরে রাখতে পারছে না। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে হাসান। চোখ দুটো খোলার চেষ্টা করছে প্রিয়াকে দেখার জন্য, মুখ দিয়ে ফেনা উঠছে। প্রিয়া পাশে বসে কাঁদতে কাঁদতে বলছে, মৃত্যু এতটা যন্ত্রণার, বাবা ও ভাইদের মেরে ফেলার সময় তারাও এত কষ্ট পেয়েছে, তখন তো খুনিদের হাত কাঁপে নাই, তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি? ভালোবাসা বলেই কষ্ট হচ্ছে আমার। কেন এমন হলো? আমাদের ভালোবাসার তো কমতি ছিল না। আমরা কি পারতাম না সুন্দর জীবন নিয়ে বাঁচতে? সবকিছু নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। হাসানের শরীর নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে। প্রিয়া মাথার কাছে বসে আছে। হাসানের বুক পকেটে একটা চিঠি। প্রিয়ার চোখে যায়, চিঠির দিকে হাতে নেয়।